আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় ফ্রেন্ডলি ফায়ারে 31 ইসরায়েলি সেনা নিহত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন। সহযোগিতা স্থগিত করার পর ইরান ছাড়লেন IAEA এর পরিদর্শকেরা। যুক্তরাষ্ট্রে হঠাৎ বন্যায় 24 জনের মৃত্যু, 20 কন্যা শিশু নিখোঁজ। দালাই লামার উত্তরাধিকার নির্ধারণ নিয়ে চীন ভারতের কথার লড়াই। যুক্তরাজ্যের রাজনীতি মোড় কি ঘুরে দিতে পারেন ফিলিস্তিনিপন্থী 5 স্বতন্ত্র এমপি। মোদির তৃতীয় মেয়াদে 1 বছরেই 947টি ঘৃণা অপরাধ নিশানা মুসলিম সহ সংখ্যালঘুরা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় ফ্রেন্ডলি ফায়ারে 31 ইসরায়েলি সেনা নিহত। গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ফ্রেন্ডলি ফায়ার ইসরায়েলে অন্তত 31 সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের অক্টোবরে মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি 440 সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে 72 জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হন, যা মোট মৃত্যুর প্রায় 16%। এছাড়া সেনাদের মধ্যে 31 জন নিখোঁজদের মধ্যে ভুলবশত ছোড়াগুলিতে 23 জন গোলা বারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় 7 জন সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ও 6 জন অজ্ঞাত গুলি বর্ষণের ঘটনায় নিহত হন। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে আরো বলা হয়, গত 18 মার্চে ইসরায়েলে গাজায় সামরিক অভিযান আবারও শুরু করার পর এখন পর্যন্ত সেখানে ইসরায়েলি 32 সেনা নিহত হয়েছে। এর মধ্যে 2 জন অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় এই বছরের জানুয়ারিতে গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হয়েছিল, যা মার্চের শেষ ভাগে ভেঙে পড়ে। ইসরায়েলে আরও 5 সেনা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে। এর মধ্যে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতার কারণে রয়েছে। এ ধরনের একটি ঘটনা গত বৃহস্পতিবার রাতেও ঘটেছে, তবে খবরে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার পরাজয় দেখতে চায় না চীন। বেইজিং এর আশঙ্কা, যুদ্ধে মস্কো পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনোযোগ পুরোপুরি চীনের ওপর এসে পড়বে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার দেশের এই অবস্থান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাসকে জানিয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত বুধবার 4 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন কাজা কালাস ও ওয়াং ই। এই সময় রাশিয়া নিয়ে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে শীর্ষ 2 কূটনীতিকের মধ্যে সাইবার নিরাপত্তা, বিরল খনিজ সম্পদ, বাণিজ্যে ভারসাম্যহীনতা, তাইওয়ান, মধ্যপ্রাচ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়। ওই কর্মকর্তা বলেন, ওয়াং ই ব্যক্তিগতভাবে কাজা কালাসের কাছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যে মন্তব্য করেছেন তাতে মনে হয়েছে বেইজিং চায় এই যুদ্ধ আরো দীর্ঘমেয়াদে চলতে থাকুক। তাতে প্রতিদ্বন্দ্বী চীনের বদলে যুক্তরাষ্ট্রের মনোযোগ ওই যুদ্ধের দিকে থাকবে, যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধে বরাবরই নিরপেক্ষ অবস্থানে থাকার কথা বলে এসেছে বেইজিং। বুধবারের বৈঠকের পর গত শুক্রবার সংবাদ ব্রিফিং করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। সেখানেও রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেইজিং এ নিরপেক্ষ থাকার উপর জোর দেন তিনি। ব্রিফিং এ কালাস ও ওয়াং ইর বৈঠক নিয়ে জানতে চাইলে মাও নিং বলেন, রাশিয়া ইউক্রেন সংঘাত অংশ নয় চীন। এই সংকট ঘিরে বেইজিং এর অবস্থান আলোচনা, যুদ্ধবিরতি ও শান্তির পক্ষে। সহযোগিতা স্থগিত করার পর ইরান ছাড়লেন IAEA এর পরিদর্শকেরা। সহযোগিতা স্থগিত করার পর ইরান ছাড়লেন IAEA এর পরিদর্শকেরা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একদল পরিদর্শক ইরান ছেড়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে ইরান IAEA এর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার পর দেশটি ছাড়লেন পরিদর্শকেরা। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে IAEA বলেছে, তাদের কর্মীরা অস্ট্রিয়ার ভিয়েনার সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে যাবেন। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, সংস্থাটি যেন আবারও পর্যবেক্ষণ ও যাচাইয়ের কাজ শুরু করতে পারে তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করা খুবই জরুরি। তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা রেসুল শেরদার বলেছেন, ঠিক কতজন IAEA এর কর্মী ইরান ছেড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার মতে, সংস্থাটির কর্তৃপক্ষ যেভাবে বলছে তা বোঝা যাচ্ছে না যে সবাই নাকি কয়েকজন ইরান ছেড়েছেন। তবে শেরদারের ধারণা কিছু পরিদর্শক এখনো ইরানে আছেন।
যুক্তরাষ্ট্রে হঠাৎ বন্যায় 24 জনের মৃত্যু, 20 কন্যা শিশু নিখোঁজ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হঠাৎ বন্যায় অন্তত 24 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে অন্তত 20 কন্যা শিশু। স্থানীয় সময় গতকাল শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টনিও শহরে ঘটনা ঘটে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ওই শিশুদের উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। টেক্সাসের কের এলাকার পুলিশ কর্মকর্তা লেরি লেইথা শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুদের এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। মোট 23 থেকে 25 জন নিখোঁজ রয়েছেন। মৌসুমী বৃষ্টির কারণে গোয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর ধারেই ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। তিনি বলেন, আগের দিন বৃহস্পতিবার রাতে 45 মিনিট ধরে তুমুল বর্ষণের কারণে গোয়াদালুপ নদীর পানি 26 ফুট উচ্চতায় উঠে যায়। ওই নদীর তীরে প্রায় 750 শিশু গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিয়েছিল। দালাই লামার উত্তরাধিকার নির্ধারণ নিয়ে চীন ভারতের কথার লড়াই। তিব্বতী ধর্মগুরু দালাই লামার উত্তরাধিকার নিয়ে চীনের তীব্র আপত্তির মুখে ভারত জানিয়ে দিল, কারো ধর্মীয় বিশ্বাস বা আচরণের ক্ষেত্রে ভারত কোনো পক্ষ নেয় না। গতকাল শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই কথা জানিয়ে বলেছে, ভারত সবসময় সবার ধর্মীয় স্বাধীনতা রক্ষার পক্ষে এই অবস্থান অব্যাহত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি এলো সেই সময় যখন উত্তর ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় ম্যাকলয়েডগঞ্জ জনপদে 14 দালাই লামার 90তম জন্মদিনে তার উত্তরাধিকার নির্ধারিত হবে। আগামীকাল রোববার 6 জুলাই জন্মদিন পালনের অনুষ্ঠানে ভারত সরকারের 2 মন্ত্রী কিরেন রিজিজু ও রাজীব রঞ্জন সিং এবং অরুণাচল প্রদেশ ও সিকিমের মুখ্যমন্ত্রী যথাক্রমে পেমা খান্ডু ও প্রেম সিং তামাং উপস্থিত থাকছেন। যুক্তরাজ্যের রাজধানীর মোড়কে ঘুরিয়ে দিতে পারবেন ফিলিস্তিনপন্থী 5 স্বতন্ত্র এমপি। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ব্যাপক সাফল্য পাওয়ার 1 বছর পেরোতেই স্বতন্ত্র পার্লামেন্ট সদস্যরা এমপি যুক্তরাজ্যের পার্লামেন্টে তাদের অবস্থান শক্তপোক্ত করেছেন। গাজায় চলমান যুদ্ধে ভূমিকা ও দেশের অভ্যন্তরীণ নীতি নিয়ে সরকারকে জবাবদিহির মুখে ফেলেছেন তারা। 1 বছর আগে নির্বাচনের রাতে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি বড় জয় পায়। তাদের এই বিশাল বিজয় যুক্তরাজ্যের স্থানীয় গণমাধ্যমগুলোকে অবাক করেনি, কারণ এটা প্রত্যাশিতই ছিল। তবে নির্বাচনে যে বিষয়টি অনেককেই চমকে দিয়েছিল তা হলো নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির সাফল্য। দলটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 5 জন এমপি নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের আগে রেডিও, টেলিভিশনের টক শো আর পডকাস্টে রিফর্ম ইউকে নামের এই অভিবাসন বিরোধী দলটির সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তাদের সাফল্যে কেউ কেউ নিজেদের পূর্বাভাস সঠিক বলে প্রমাণ করতে পেরেছেন, আবার অনেকেই বিস্মিত হয়েছেন। মোদির তৃতীয় মেয়াদে 1 বছরে 947টি ঘৃণা অপরাধ নিশানা মুসলিম সহ সংখ্যালঘু। ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা অপরাধ বেড়েই চলছে। শুধু মুসলিম ও খ্রিস্টান নয়, ঘৃণা অপরাধ বেড়ে গেছে দলিত ও আদিবাসীদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় দফার শাসনের প্রথম বছরে এই ধরনের অপরাধের হার মারাত্মকভাবে বেড়েছে। মানবাধিকার রক্ষা সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস এর সাম্প্রতিকতম প্রতিবেদনে এই প্রবণতার চিত্র উঠে এসেছে। মোদি সরকারের তৃতীয় দফার শাসনের প্রথম বছরে ঘটে যাওয়া ঘটনাবলী সেসব এলাকায় রাজনৈতিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক মদত, তাদের উৎসাহ দান এবং সামাজিক রাজনৈতিক আদর্শগত পরিবর্তনগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়েছে, 2024 সালের জুন মাসে নরেন্দ্র মোদির তৃতীয় দফার শাসন শুরু হওয়ার পর থেকে